সবাই ভালো আছো? আজকে আবার তোমাদের কাছে সামনে আসলাম মনোবিজ্ঞানের আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে টপিকসটা মনোবিজ্ঞানের অন্যান্য বিষয় থেকে সম্পূর্ণ আলাদা। আজকের বিষয় হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আচরণের জৈবিক দিক। অনেক সময় অনেকে প্রশ্ন করে যে মনোবিজ্ঞানে জৈবিক দিকটি বা শারীরিক বিষয় নিয়ে কেন আলোচনা করে। তো আজকে আমরা সেটাই জানি। আমরা জানি মনোবিজ্ঞান হচ্ছে আচরণের দিক, আচরণকে প্রভাবিত করে সেই বিষয়গুলোই মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। তো আচরণের জৈবিক দিকটি জৈবিক আমাদের শারীরিক দিকটির অভ্যন্তরীণ বিষয়। তো মনোবিজ্ঞানের আচরণের জৈবিক দিকটি হলো স্নায়ুতন্ত্র এবং গ্রন্থিসমূহ, অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ, স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ। প্রাণী কি ধরনের আচরণ করবে তা নির্ভর করে স্নায়ুতন্ত্রের কার্যকলাপ এবং অন্তঃক্ষরা নিঃসৃত গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তার প্রভাবে। সেই জন্য আমরা মনোবিজ্ঞানে আচরণের জৈবিক ভিত্তিগুলো নিয়ে আলোচনা করি। তো আসো এবার তাহলে স্নায়ুতন্ত্র কি সেটা জেনে নেই। আমরা জানি আমাদের দেহ অনেক কোষ নিয়ে গঠিত। কতগুলো কোষ মিলে গঠিত হয় কলা, আবার কতগুলো কলা মিলিত হয়ে একই ধরনের কাজ করলে তাকে বলে অঙ্গ। পাকস্থলী এরকম একটি অঙ্গ। আবার কতগুলো অঙ্গ যদি একটি সুনির্দিষ্ট কাজের জন্য সংগঠিত হয়ে কাজ করে তখন তাকে বলে তন্ত্র। স্নায়ুতন্ত্র হচ্ছে এরকম একটি তন্ত্র। স্নায়ুতন্ত্র আমাদের অভ্যন্তরীণ কার্যাবলী সমন্বয় সাধন এবং বাইরের যোগাযোগ রক্ষা করে। এখন দেখো স্নায়ুতন্ত্র যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে স্নায়ুতন্ত্র কি, তখন আমরা কিভাবে স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা দিতে পারি। যে তন্ত্রের মাধ্যমে প্রাণী তার বাইরের পরিবেশের সাথে সমন্বয় সাধন এবং অঙ্গ সংস্থানিক কার্যকলাপকে সুনিয়ন্ত্রিত করে সুসংগবদ্ধ জীবন যাপনে সক্ষম হয় তাকে স্নায়ুতন্ত্র বলে। স্নায়ুতন্ত্র যে গঠিত কি দিয়ে সেটাই হচ্ছে এখন পড়াবো নিউরন বা স্নায়ু কোষ। স্নায়ুতন্ত্র যে বিশেষ জাতীয় কোষ দিয়ে তৈরি তাকে বলে নিউরন। তাহলে আমরা জানলাম নিউরন কি, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে নিউরন কি। এখন আমরা দেখি নিউরনের গঠন। নিউরনটা দেখতে কেমন? আমাদের মস্তিষ্কে প্রায় 100-200 বিলিয়ন নিউরন রয়েছে। নিউরনটা দেখতে বহিরাবরণযুক্ত তারের মতো। প্রতিটা নিউরনেরই রাসায়নিক স্নায়ু প্রবাহ উৎপন্ন এবং পরিবহন করার ক্ষমতা রয়েছে। একটা নিউরনকে যদি একটা আদর্শ নিউরনকে যদি আমরা ভাগ করি তাহলে 3টা অংশে ভাগ করতে পারি। কি কি দেখো? কোষ দেহ, স্নায়ুকেশ, স্নায়ু শাখা। কোষ দেহ হচ্ছে এখন আসি কোষ দেহ কি। কোষ দেহ হচ্ছে এটা নিউরনের মূল অংশ কোষ দেহ। কোষ দেহ আবার 3টা অংশে বিভক্ত। কোষ প্রাচীর, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। এই যে কোষ প্রাচীর বা কোষ আবরণী একই, তারপর নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এগুলো নিয়ে হচ্ছে কোষ দেহ। কোষ আবরণীটা কি? কোষ আবরণটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে যে পর্দা, যে পাতলা একটা পর্দা, সেটাকে বলা হয় কোষ আবরণী বা কোষ প্রাচীর। তারপরে দেখো কোষ দেহের ভেতরে যে গোলাকার একটা ক্ষুদ্র পিণ্ড দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয়াস। আবার কোষ দেহের ভেতরে নিউক্লিয়াসের চারপাশে যে তরল পদার্থ, যে পানি পানি করে রেখেছি, যে তরল পদার্থ রয়েছে তাকে বলা হয় সাইটোপ্লাজম। আমরা প্রাণী কোষ পড়েছি নিচের ক্লাসে। প্রাণী কোষের যে জিনিসগুলো থাকে আরো অনেক কিছু থাকে, আমরা অত ডিটেলসে যাচ্ছি না। আমরা শুধু নিউরনের যে মূল অংশগুলো সেগুলো নিয়ে আলোচনা করি। স্নায়ুকেশ বা ডেন্ড্রাইটিস, এটা কোনটা? এই যে দেখো এই ছবিতে রেখেছি স্নায়ুকেশ। স্নায়ুকেশ এগুলো কি দেখতে কি চুলের মতো। তাহলে কোষ দেহ থেকে নির্গত হয়েছে বা কোষ দেহ থেকে বের হয়েছে যে চুলের মতো অংশ বা আঁশ তাকে বলা হয় স্নায়ুকেশ। স্নায়ুকেশের কোনো আবরণ নেই। স্নায়ু কোষটা কি প্রতিটা নিউরনই এক বা একাধিক স্নায়ুকেশ রয়েছে। স্নায়ুকেশগুলো কি করে? উদ্দীপনা গ্রহণ করে এবং অন্য নিউরনে বা
কোষ দেহ থেকে আরেক কোষ দেহে বা এক নিউরন থেকে আরেক নিউরনে স্নায়ু প্রবাহ প্রেরণ করে। স্নায়ু কোষকে এই জন্য বলা হয় নিউরনের প্রবেশদ্বার। বাইরের উদ্দীপনা এই স্নায়ু কোষে প্রথমে এসে যখন উদ্দীপিত হয় তখন কিন্তু আমরা আমাদের স্নায়ু প্রবাহটা আসে, কোষ দেহ থেকে শুরু হয়। সেজন্য বলা হয় স্নায়ু কোষকে বলা হয় নিউরনের প্রবেশদ্বার। এগুলো অমসৃণ হয়, আঁকা বাঁকা, বৃক্ষ পল্লবের মতো, এরকম বলা যায়। তারপরে 3 নম্বরে আসি আমরা স্নায়ু শাখা বা অ্যাক্সন। স্নায়ু শাখা, স্নায়ু শাখা কোনটা দেখো, এই যে এঁকেছি কোষ দেহ থেকে কোষ দেহ সংলগ্ন এই যে লম্বা তন্তু, কোষ দেহ সংলগ্ন এই যে লম্বা পুরো এই যেটা, হ্যাঁ, এই লম্বা তন্তুটাকে বলা হয় অ্যাক্সন বা স্নায়ু শাখা। এগুলো মসৃণ হয়। তারপরে স্নায়ু শাখা, প্রতিটি নিউরনে একটি স্নায়ু শাখা থাকবে। স্নায়ু শাখাগুলো কি করে, উদ্দীপনাটা অন্য নিউরনে প্রেরণ করে। এজন্য স্নায়ু শাখাকে বলা হয় নিউরনের প্রস্থানদ্বার। তারপরে দেখো আমরা স্নায়ু শাখা, প্রতিটা নিউরনে স্নায়ু শাখার মাধ্যমে কিন্তু স্নায়ু প্রবাহ প্রবাহিত হয়ে অন্য নিউরনে যায়। এই প্রবাহের গতিটা কিরকম, প্রতি ঘন্টায় 2 থেকে 200 মাইল। এই স্নায়ু প্রবাহের গতিটা নির্ভর করবে স্নায়ু শাখা কতটা মোটা। যে জায়গায় স্নায়ু শাখা বেশি মোটা সে শাখায় সংবাদ প্রেরণ বা স্নায়ু প্রেরণটাও তত দ্রুত গতিতে হয়ে থাকে। তারপরে আমরা দেখি স্নায়ু শাখার বা অ্যাকশনের দেখো এই যে প্রান্তে কতগুলো আঁশের মতো রয়েছে, এটাকে বলা হয় প্রান্তগুচ্ছ। তাহলে অ্যাকশন বা স্নায়ু শাখার শেষে যে আঁশের মতো অংশ রয়েছে সেটাকে বলা হয় প্রান্তগুচ্ছ। প্রান্তগুচ্ছর মাধ্যমে এক নিউরন থেকে আরেক নিউরনে সংবাদ বা স্নায়ু প্রবাহ এক নিউরন থেকে আরেক নিউরনে যায়। অর্থাৎ দুইটা নিউরনের সংযোগ স্থাপন করতে গেলে প্রান্তগুচ্ছ কাজ করে থাকে। তারপরে দেখো নিউরনের গঠনের মধ্যে আরো 2টা জিনিস আছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মাইলিন শিট। মাইলিন শিটটা কি, মাইলিন শিটটা হচ্ছে স্নায়ু শাখার উপরে দেখো একটা সাদা অপরিবাহী, এই যেরকম সাদা অপরিবাহী একটা আবরণ রয়েছে, সেটাকে বলা হয় মাইলিন শিট। এটা কি করে, এটা অ্যাকশন বা স্নায়ু শাখাকে রক্ষা করে। যদি মাইলিন শিটটা ছিঁড়ে যায় এবং স্নায়ু শাখাটা ক্ষতিগ্রস্ত হয় শরীরের যে জায়গায়, ওই জায়গাটা কিন্তু কোনো স্নায়ু উদ্দীপনা হবে না, ওই জায়গাটা প্যারালাইজড হয়ে যায়। এজন্য মাইলিন শিটটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ফিগারটা দেখলে বুঝতে পারবে তোমরা, এই যে মাইলিন শিটটা জায়গায় জায়গায় কিন্তু বিভক্ত, সংকুচিত হয়ে বিভক্ত। এই জায়গাটা মাইলিন শিট না। আমরা আবার আরেকভাবেও বলতে পারি, যে জায়গায় মাইলিন শিটের আবরণ নেই সেই জায়গাটাকে বলা হয় র্যানভিয়ারের গ্রন্থি। তাহলে আমরা নিউরনের গঠনগুলো, এই যদি ফিগারটা তোমরা সুন্দর করে এঁকে লেভেলিংটা করতে পারো তাহলে কিন্তু বর্ণনাটা দেওয়া খুবই সহজ। ফিগারটা ভালো করে আঁকবে, ফিগারটা দেখো, লেভেলিং গুলো দেখো কোনটাকে কি বলে, বর্ণনা কিন্তু সেই অনুযায়ী। সুতরাং আমি আশা করছি তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তরটা ভালো করে দিতে পারবে। তারপরে আসি আমরা নিউরনের শ্রেণী বিভাগ। নিউরনের শ্রেণী বিভাগ গঠন অনুযায়ী হয়, কাজ অনুযায়ী। গঠন অনুযায়ী 3 ধরনের নিউরন, এক হচ্ছে একমেরু বিশিষ্ট, দ্বিমেরু বিশিষ্ট, বহুমেরু বিশিষ্ট। তাহলে এখন দেখি একমেরু বিশিষ্ট নিউরনের যে ফিগারটা দেখো, এখানে দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে এঁকে দেখাই। এই যে কোষ দেহটা আঁকলাম, নিউরনটা আঁকলাম, হ্যাঁ, এখানে কি হচ্ছে, এখানে একমেরু বিশিষ্ট নিউরনে কি হয়, একটি স্নায়ু শাখা রয়েছে, কোনো স্নায়ু কেশ নাই, কোনো দেখো স্নায়ু কেশ নাই, শুধু স্নায়ু শাখা রয়েছে। এবং এই স্নায়ু শাখাটা একটু দূরে যে 2 ভাগে বিভক্ত হয়ে একটা স্নায়ু শাখার কাজ করে, আরেকটা স্নায়ু কেশের কাজ করে।
দ্বিমেরু বিশিষ্ট নিউরনটা কিরকম, এটা দেখো। দ্বিমেরু বিশিষ্ট নিউরনে এখানে একটা আছে, এদিকে একটা আছে, মাঝখানে নিউক্লিয়াস। হ্যাঁ, কোষ দেহের এক পাশে হচ্ছে স্নায়ু কেশ, আরেক পাশে হচ্ছে স্নায়ু শাখা। এই জন্য এটা দ্বিমেরু বিশিষ্ট। আর বহুমেরু বিশিষ্ট হচ্ছে এই যে ছবিটা এঁকেছি এটা, অর্থাৎ বহুমেরু বিশিষ্টতে অনেকগুলো স্নায়ু কেশ থাকে আর স্নায়ু শাখা হচ্ছে একটি। এটা হচ্ছে বহুমেরু বিশিষ্ট নিউরন। তারপরে আসি কাজ অনুযায়ী নিউরনের শ্রেণী বিভাগ। কাজ অনুযায়ী নিউরনকে 3 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে অন্তর্মুখী, বহির্মুখী, সংযোজক। অন্তর্মুখী নিউরনগুলো কি? অন্তর্মুখী নিউরনের কাজ হলো বাইরের উদ্দীপনা ইন্দ্রিয় সংস্পর্শে আসলে সেই সংবেদনটা মস্তিষ্কে নিয়ে যায়। বহির্মুখী নিউরনের কাজ কি? বহির্মুখী নিউরন হচ্ছে মস্তিষ্ক থেকে উৎপন্ন সংবেদন বা স্নায়ু প্রবাহ মাংসপেশিতে এবং আমাদের গ্রন্থিসমূহে প্রেরণ করে। সংযোজক নিউরনের কাজ কি? অন্তর্মুখী এবং বহির্মুখী নিউরনের মধ্যে সমন্বয় এবং সংযোগ স্থাপনের কাজটা করে সংযোজক নিউরন। তাহলে নিউরনের শ্রেণী বিভাগ আশা করি বুঝতে পেরেছ। এবার আসি আমরা নিউরনের কার্যাবলী। অনেক বইতে নিউরনের কাজ অনুযায়ী নিউরনের শ্রেণী বিভাগটাকে নিউরনের কার্যাবলী হিসাবে লিখেছে, কিন্তু আসলে নিউরনের কার্যাবলীটা একটু ডিফারেন্ট, একটু ভিন্ন হবে। কার্যাবলী মানে কি? ফাংশন। এটা কিভাবে কাজটা করে। তো কিভাবে কাজটা করে? নিউরনের গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে স্নায়বিক প্রবাহ বা উদ্দীপনা সৃষ্টি ও তা বয়ে নিয়ে যাওয়া। তাহলে উদ্দীপনা সৃষ্টি করা এবং তা বয়ে নিয়ে যাওয়া, এই ফাংশনটা আমাকে, প্রক্রিয়াটা আমাকে বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বলতে হলে আমাকে এই ফিগারটা দেখো। এখানে আমি একটা নিউরন এঁকেছি, পাশাপাশি এদিকে আরো 2টা নিউরন এঁকেছি। স্নায়ু প্রবাহ অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি। 2টা নিউরনের মাঝে একটু ফাঁক আছে, এটাকে আমি স্নায়ু সন্ধি লিখেছি। তা দেখো কাজটা কিভাবে করে। প্রথমে যখন বাইরে আমাদের যে ড্যান্ড্রাইট গুলো বা স্নায়ু কেশগুলো, সেগুলো খুবই অল্পতেই উত্তেজিত হয়। যখন বাইরে কোনো উদ্দীপনা এই স্নায়ু কেশের সংস্পর্শে আসে, তখন এইগুলো অল্পতেই উদ্দীপিত হয় এবং এগুলো এই উদ্দীপনাটা কি করে? কোষ দেহ হয়ে, অ্যাকশন হয়ে, প্রান্তগুচ্ছ হয়ে এই স্নায়বিক প্রবাহটা যেতে যেতে কি করে? আরেকটা নিউরনের আবার স্নায়ু কেশ হয়ে, কোষ দেহ হয়ে, অ্যাকশন বা স্নায়ু শাখা হয়ে আরেকটা নিউরনে যায়। এভাবে যেতে 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 তারা আমাদের বিভিন্ন মাংসপেশিতে গ্রন্থিসমূহে স্নায়বিক প্রবাহ প্রেরণ করে। আর এই যাওয়ার পথে কি করে? এই দেখো, এই যে ফাঁক জায়গা, এটা হচ্ছে স্নায়ু সন্ধি পার হয়ে যায়। স্নায়ু সন্ধি থাকার কারণে, অর্থাৎ 2টা নিউরনের সংযোগ স্থল বা 2টা নিউরনের ফাঁক জায়গাটাকে স্নায়ু সন্ধি বলে। স্নায়ু সন্ধি থাকার কারণে আমাদের আচরণের বৈচিত্র্যতা দেখা যায়। আমরা কিন্তু সবাই এক উদ্দীপকের প্রতি একই রকম আচরণ করি না। ভয় পেয়ে কেউ মূর্ছা যায়, কেউ দৌড়িয়ে পালায়, কেউ আবার ভয়কে মোকাবেলা করে। এই যে আচরণের বৈচিত্র্যতা, তার মূলে কিন্তু রয়েছে স্নায়ু সন্ধির এই যে ফাঁক, সেই ফাঁকের প্রভাবটা। তাহলে আমরা নিউরনের কার্যাবলীটা এভাবে ব্যাখ্যা করব যে কি কখন উদ্দীপনাটা আসে, উদ্দীপনাটা কোন অঙ্গ দিয়ে দিয়ে যে কিভাবে এক নিউরন থেকে আরেক নিউরনে যে কোথায় যায়, এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে নিউরনের কার্যাবলী। তারপরে যে স্নায়ু সন্ধি বললাম, স্নায়ু সন্ধিটা সম্পর্কে একটু বলি। এটাও আসে, স্নায়ু সন্ধি কি, স্নায়ু সন্ধি ব্যাখ্যা করো, সৃজনশীল প্রশ্নে আসে। স্নায়ু সন্ধির আরেকটা নাম হচ্ছে সন্ধিকর্ষ। এটাকে সাইল্যাপস বলে ইংরেজি। এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সংযোগস্থল বা সন্ধিস্থল বা মিলনস্থল। তাহলে স্নায়ু সন্ধির সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, অনেকভাবে বলা যায়। 2টা নিউরনের মাঝে যে ফাঁক রয়েছে, সেই ফাঁকটাকে বলা হয় স্নায়ু সন্ধি। 2টা নিউরনের মিলনস্থলকে বলা হয় স্নায়ু সন্ধি। আবার একটা নিউরনের শেষ প্রান্ত এবং আরেকটা নিউরনের প্রথম অংশের সংযোগস্থলকে বলা হয় স্নায়ু সন্ধি। বিভিন্নভাবে আমরা স্নায়ু সন্ধিটা বলতে পারি। স্নায়ু সন্ধির ফিগার আঁকতে বললেও কিন্তু এই ফিগারটা একেই আমরা দেখাবো যে স্নায়ু সন্ধিটা কোনটা।
এরকম একটা ফিগার এঁকে যদি এখানে যদি কোশ্চেন মার্ক দেয়, তাহলে তোমার যদি বলে উদ্দীপকে কোশ্চেন মার্ক বিষয়টা ব্যাখ্যা করো, তখন আমরা স্নায়ু সন্ধি কি ওই বৈশিষ্ট্য এটা ব্যাখ্যা করি। তারপর দেখো স্নায়ু সন্ধির কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি কি? মেরুজনন, বাধা, ক্লান্তি, পরিবাহিতা। তা মেরুজনন কি? সন্নিকর্ষে বা স্নায়ু সন্ধিতে ধনাত্মক ঋণাত্মক রাসায়নিক উপাদানের উপস্থিতি হয় এবং মেরুজনন সৃষ্টি হয়। অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক রাসায়নিক উপাদানের সৃষ্টি হলে এই যে পাক অংশ স্নায়ু সন্ধি, এখানে এক ধরনের বুদবুদ হয়, ধরনের ফেনা সৃষ্টি হয়। ফলে ফাঁক থাকা সত্ত্বেও কিন্তু স্নায়ু প্রবাহ এক নিউরন থেকে আরেক নিউরনে প্রবাহিত হতে পারে। তারপরে হচ্ছে এই যে স্নায়ু প্রবাহ এক নিউরন থেকে আরেক নিউরনে প্রবাহিত হয়, তখন কিছুটা বাধার সম্মুখীন হয়। বাধার সম্মুখীন হয় বলে আমরা কিন্তু এক এক উদ্দীপকের প্রতি এক এক রকম ভিন্ন ভিন্ন আচরণ করি। তা না হলে সব মানুষ একই রকম আচরণ করত, আচরণের বৈচিত্র্যতাই থাকতো। তারপরে দেখি ক্লান্তি। হ্যাঁ, এক নাগারে অনেকক্ষণ ক্রমাগত যদি অনেকক্ষণ আমরা কোনো পেশি এরকম করে বারবার যদি নাড়তে থাকি কোনো পেশি, তাহলে সেখানে বিষাক্ত পদার্থ সৃষ্টি হবে এবং সেখানে ক্লান্তি, সেই অংশটা ক্লান্ত হয়ে যাবে এবং পরিবহন ক্ষমতাও সেখানে হ্রাস পাবে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্নায়ু সন্ধির পরিবাহিতা। পরিবাহিতা হচ্ছে যে এখানে বলছে যে সন্নিকর্ষে যখন স্নায়ু প্রবাহ উৎপন্ন হবে, তখন সেটা হয় সম্পূর্ণ পরিবাহিত হবে, না হলে একেবারেই হবে না, মাঝামাঝি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আশা করি তোমরা স্নায়ু সন্ধি কি, স্নায়ু সন্ধির বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো। তাহলে স্নায়ু সন্ধি দিয়ে যদি উদ্দীপক আসে, তাহলে তোমরা লিখতে পারবে, স্নায়ু সন্ধি ব্যাখ্যা করবে, স্নায়ু সন্ধির বৈশিষ্ট্যগুলো লিখবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আসে, প্রশ্ন আসে, প্রতিবর্তী ক্রিয়া কি। হ্যাঁ, প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। আমরা আমাদের বাস্তবিক জীবনেও আমরা দেখি প্রতিবর্তী ক্রিয়ার ব্যবহার। প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? কোনো বাহ্যিক উদ্দীপক ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে প্রাণী তার প্রতি স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া করে তাকে বলে প্রতিবর্তী ক্রিয়া। অর্থাৎ আমরা অনেকভাবে বলতে পারি, প্রাণী যখন কোনো বিপদের সম্মুখীন হয়, তখন কোনো রকম চিন্তা ভাবনা করা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে খুব দ্রুততার সাথে যে আচরণটা করে, সেটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে জটিল। সরল প্রতিবর্তী ক্রিয়া কি থাকে? একটা সংবেদী স্নায়ু থাকে, একটা গতিবাহী স্নায়ু থাকে এবং একটা অন্তর্মুখী স্নায়ু থাকে। যেমন হাই তোলা, হাঁচি দেওয়া, এটা হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়া। এবার আসলে জটিল প্রতিবর্তী ক্রিয়া কি? যখন একাধিক সরল প্রতিবর্তী ক্রিয়া কাজ করে, একাধিক সংবেদী স্নায়ু, একাধিক গতিবাহী স্নায়ু, একাধিক অন্তর্মুখী স্নায়ু কাজ করে, তখন সেটা হচ্ছে জটিল প্রতিবর্তী ক্রিয়া। যেমন রাস্তায় গাড়ির হেডলাইটের আলো দেখে আমি কি করলাম, লাফ দিয়ে রাস্তা পার হয়ে গেলাম, যে গাড়িটা যাতে আমাকে না অ্যাটাক করে। তাহলে এখানে গাড়ির হেডলাইটের আলো দেখেছি, সেটার পরে আমার শরীরের বিভিন্ন ইন্দ্রিয়, বিভিন্ন অঙ্গ কাজ করে তারপরে আমি কিন্তু লাফ দিয়ে সরে এসেছি। সেই জন্য সেখানে একাধিক স্নায়ু কাজ করছে, সেজন্য এটা হচ্ছে জটিল প্রতিবর্তী। উদ্দীপক হিসেবে এটাই দিতে পারে যে রহিম অফিসের পরে গাড়ি বাস স্ট্যান্ডে যাচ্ছিল হেঁটে হেঁটে, তখন হঠাৎ করে একটি গাড়ির হর্ন বাজলো, সেটা শুনতে পেরে লাফ দিয়ে সে এক পাশে চলে গেল যাতে গাড়িকে আঘাত করতে না পারে। এই ঘটনাটা কোন ধরনের ঘটনা বা ব্যাখ্যা করে, উদ্দীপকের বিষয়টি ব্যাখ্যা করো, তখন সেটা হবে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে লিখবে, কারণ এটা এই আচরণটা হচ্ছে দ্রুততার সাথে সম্পন্ন হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে করেছে, কোনো রকম চিন্তা ভাবনা করা ছাড়া। এগুলো বলে আমরা বলবো যে প্রতিবর্তী ক্রিয়া দুই ধরনের। এটা হচ্ছে জটিল প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে, কি বৈশিষ্ট্যগুলো দেখি। প্রতিবর্তী ক্রিয়া সহজাত ঘটনা। সহজাত মানে যা জন্ম থেকে আমাদের মধ্যে থাকে, শিক্ষালব্ধ নয়, এটা আমাদের স্বয়ংক্রিয়ভাবেই হয়। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অনৈচ্ছিক আচরণ। প্রতিবর্তী ক্রিয়াটা হচ্ছে অনৈচ্ছিক আচরণ, যে আচরণ প্রাণীর ইচ্ছাধীন নয় তাকে বলে অনৈচ্ছিক আচরণ। তাহলে প্রতিবর্তী ক্রিয়া কোনো রকম চিন্তা ভাবনা করার কোনো স্কোপ নাই, খুব দ্রুততার সাথে সম্পন্ন হয়।
হ্যাঁ, তারপরে দ্রুত গতিতে হয়, সেই জন্য এখানে এটা অনিচ্ছিক ক্রিয়া, খুব দ্রুত এটা হয়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে প্রাণীর শরীরে, যেমন হাঁচি দেওয়া, হাই তোলা, এর মাধ্যমে আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করে প্রতিবর্তী ক্রিয়া। তারপরে প্রতিবর্তী ক্রিয়ার প্রতিক্রিয়া কাল আছে, অর্থাৎ উদ্দীপক উপস্থাপন এবং প্রতিক্রিয়া করার মধ্যবর্তী সময়টাকে বলা হয় প্রতিবর্তী কাল। প্রতিবর্তী কাল আছে এবং এটা পরিমাপ করা যায়। তাহলে আশা করি তোমরা এই আজকে যে বিষয়গুলো পড়ালাম সেটা বুঝতে পেরেছো। সৃজনশীল প্রশ্ন কেমন আসতে পারে, যদি নিউরনের গঠনটা বলি, তাহলে ধরো এই ফিগারটা হয়তো দিল, এই গ্ল্যাবুলিনগুলো দিল না, এ দিয়ে দিল বা বি দিল, বললো যে উদ্দীপকে এ স্থানের গঠন ব্যাখ্যা করো বা উদ্দীপকটির গঠন ব্যাখ্যা করো। আবার ঘ নম্বরে আসতে পারে উদ্দীপকটি মানবাচরণে যে প্রভাব বিস্তার করে তার কার্যাবলী বর্ণনা করো। সন্নিকর্ষ কিভাবে আমাদের আচরণকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। প্রতিবর্তী ক্রিয়াতে একটা উদ্দীপক বললাম, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। আর জ্ঞানমূলক প্রশ্ন তো স্নায়ুতন্ত্র কি, নিউরন কি, তারপরে এগুলো এমসিকিউ, এগুলো আসতে পারে। স্নায়ুতন্ত্রের মৌলিক একক কি, নিউরন। স্নায়ুতন্ত্র যে বিশেষ জাতীয় কোষ দিয়ে তৈরি তাকে কি বলে, নিউরন। এই বিষয়গুলো নিউরনের গঠন অনুযায়ী নিউরন কয় ধরনের, কাজ অনুযায়ী নিউরন কয় ধরনের, এগুলা এভাবে প্রশ্নটা আসতে পারে। ফিজিওলজিক্যাল প্রশ্নগুলো কিন্তু কিছুটা মেমোরাইজ করতে হবে, হ্যাঁ, তার বৈশিষ্ট্যগুলো, গঠনগুলো, তাহলে আশা করি তোমরা এই অধ্যায়টা ভালোভাবে উত্তর করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়